এই মেয়েটির নাম নীলা। সে এই বাড়ির একমাত্র মেয়ে ছিল, তাই তার বাবা মা ও বড় ভাই সুজন তাকে খুব ভালোবাসতো। এমনই একদিন কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? কিছু একটা খেয়ে যা, না হলে তো শরীর খারাপ হবে। মা, তোমাকে আমি কতবার বলছি যে আমি সকালবেলা কিছু খাবো না, তারপরেও কেন বারবার খেতে বলো? আমার যদি পরে খিদে পাই তাহলে আমি বাইরে কিছু খেয়ে নেব। বাইরের খাবার ভালো না নীলা। বাইরের খাবার যত খাবি তত শরীর খারাপ হবে। তাই আমি চাই তোর যেটা খেতে মন চায় আমাকে বল, আমি ঘরেই সেটা তৈরি করে দিচ্ছি। মা, তুমি আমাকে বিরক্ত করো না তো। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আসছি আমি। আমার বাড়ি ফিরতে একটু লেট হবে। এরপর নীলা বাইরে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আমার কোনো কথাই আর শুনতে চায় না। কি যে করি। এভাবেই রিমা বেগম নানা রকম কথা ভাবতে থাকে। এরপর বিকেলবেলা সুজন বাড়ি এলে তার মা বলে, শোন বাবা সুজন, তোর বোনকে নিয়ে আর আমি পারছি না। ও আমার কোনো কথাই শোনে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি সেই কাজটা খুব তাড়াতাড়ি করতে চাই। কি সিদ্ধান্ত নিয়েছো মা? বলো। আমার বোনের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। আসলে আমি তোকে বিয়ে করাতে চাই, আর সেটা খুব তাড়াতাড়ি। কিন্তু মা, আমার বিয়ের সাথে বোনের ভালো মন্দ কি সম্পর্ক? তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি। তাই আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো। শোন, তোকে যদি এখন বিয়ে করাই তাহলে এ বাড়িতে একটা নতুন মানুষ আসবে। আর আমি আশা করছি আমার বৌমা খুব বুদ্ধিমতী ও ভালো মনের মানুষ হবে। সে আসলে নিশ্চয়ই এবারের ভালো হবে এবং আমার মেয়ে নীলাও তার ভাবির কথা শুনে চলবে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি তোমার কথায় রাজি। এরপর সুজন ঘরে যায়। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর রিমা বেগম শিখা নামের একটা মেয়ের সাথে সুজনের বিয়ে দেয়। তারপর শিখা শ্বশুরবাড়িতে এসে তার শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার করে এবং সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। এই কি নীলা, তুমি এত রাতে কোথা থেকে এসেছো? ভাবি, তুমি তো এ বাড়িতে অনেক দিন হলো এসেছো। তুমি তো জানো আমি প্রতিদিন রাত করেই বাড়ি ফিরি। নীলা, তোমার হিসাব আছে রাত কয়টা বাজে? প্রতিদিন রাত একটাই বাড়ি ফেরো, আর আজকে রাত 3টা বাজে। আচ্ছা, তুমি তো মেয়ে, তুমি কেন এত রাত করে বাড়ি ফিরবে বলো? লোকে তো তোমাকে খারাপ বলবে। আমাকে কেউ খারাপ বললে আমার কিছুই যায় আসে না। লোকের কথায় কি জীবন চলবে বলো? তাই এসব কথা বাদ দাও। আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ যাও, আমি তো তোমাকে আটকে রাখবো না। কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি একটা ভদ্র ঘরের মেয়ে। তোমাকে এত রাত করে বাড়ি ফেরা মানায় না। তোমার বাবা মা, ভাই সবার সম্মানে দাগ লাগছে। তাই চেষ্টা করো একটু ভালোভাবে চলার। আরে ভাবি, তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না তো। আমার এত কথা শুনতে ভালো লাগে না। যা হবে দেখা যাবে। আমার এখন এনজয় করার বয়স। তাই এসব কথা মাথায় রেখে আমার লাইফটা আমি নষ্ট করতে চাই না। এই বলে নীলা ঘরে চলে যায়। তখন শিখা বলে, হায় রে মানুষ, আমি ওকে বলি কি আর সে আমাকে বলে কি? আসলে এইসব মানুষকে ভালো করাটা অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, কারণ আমি চাই না আমার ননদের সাথে খারাপ কিছু হোক। এরপর শিখা ঘরে চলে যায়। পরের দিন সকালে মা, নীলা প্রতিদিন মধ্যরাতে বাড়ি ফেরে, কিন্তু কেন? ও বাইরে এত রাত পর্যন্ত কি করে? আপনি কি আমাকে এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ বৌমা, বলবো। নীলা ওর বন্ধুদের সাথে রাত জেগে পার্টি করে, মজা করে। এভাবেই ওর সময় কাটে। আমি ওকে অনেক নিষেধ করেছি, কিন্তু ও কারো কথা শোনে না। আচ্ছা মা, নীলা এমন হলো কেন? আপনার ছেলে তো কোনো বাজে কাজ করে না। ও কত ভদ্র। একই মায়ের সন্তান হয়ে দুই ভাই বোন এত আলাদা কেন? এটাই হওয়ার ছিল বৌমা। সুজন জন্ম নেওয়ার পরপরই ওর বাবা বিদেশ চলে যায়।
তারপর থেকে সুজন আমার কথা মতো চলতো। ওর বাবা বেশি একটা সুজনের সম্পর্কে কথা বলতো না। এরপর বেশ কয়েক বছর কেটে গেলে সুজনের বাবা বিদেশ থেকে একেবারে চলে আসে। তখন নীলা হয়। নীলা হওয়ার পর থেকে তোমার শ্বশুর নীলাকে আদর করে করে বাদর তৈরি করেছে। কিন্তু মা, এখন তো বাবা কিছু বলে না। বাবা তো এখন চায় যে নীলা ভালোভাবে চলাফেরা করুক, মানুষের সাথে ভালো ব্যবহার করুক। শোনো বৌমা, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। এরপর কান্না করলেও সেই সময়টা আর ফিরে আসে না। কিন্তু হ্যাঁ, তোমার ওপর আমার বিশ্বাস আছে যে তুমি আমার মেয়েকে সঠিক পথে আনতে পারবে। আমি চেষ্টা করব মা, কিন্তু আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আপনাদের ভরসায় আমি কিছু করতে পারি। আমরা তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। তুমি বলো, এখন তুমি কি করতে চাইছো? মা, নীলার এই বদ অভ্যাসগুলো আমরা কোনোভাবেই এত সহজে ছাড়াতে পারবো না। তাই আমি চাই আপনারা নীলাকে খুব তাড়াতাড়ি ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিন। কিন্তু বৌমা, নীলা তো বিয়েতে কখনোই রাজি হবে না। কেন রাজি হবে না? ওকে তো আমরা ওর অভ্যাস বদলাতে বলছি না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই রাজি হবে। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর বিকেলবেলা বাড়ির সবাই মিলে নীলাকে বিয়ের কথা বলে, কিন্তু নীলা কিছুতেই রাজি হতে চায় না। তারপর শিখা অনেক রকম কথা বলে নীলাকে রাজি করানোর চেষ্টা করে। তখন নীলা বলে, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমরা সেই শর্তটা মানো তাহলে আমি বিয়েটা করব। শর্ত? কিসের শর্ত? বিয়ে করবে, এতে আবার শর্তের কি আছে নীলা? আমরা কি তোমার পর? আমরা তো তোমার ভালো চাই। শোনো ভাবি, ভালো চাও আর মন্দ চাও এসব কথা বাদ। আমি যে শর্তটা বলবো সেটা যদি তোমরা রাখো তাহলে আমি বিয়েটা করব, না হলে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার শর্তটা বলো। আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে। আমি এক কথা বারবার রিপিট করতে পারবো না। আমি বিয়েতে রাজি, শুধু যখন আমাকে দেখতে আসবে তখন আমার ইচ্ছে মতো সাজবো, ইচ্ছে মতো কথা বলবো। তোমরা কেউ আমাকে কিছু শেখাতে আসবে না, সাজাতেও আসবে না। কি বলছিস এসব? তুই তো বিয়েটা করতেই চাস না। তোকে যখন কেউ দেখতে আসবে তখন ভুলভাল কথা বলবি, যেমন তেমন সেজে আসবি। তখন তো তোকে কেউ বিয়েই করবে না। সেটা আমার কথা না। আমি যেমন সেভাবে যদি আমাকে কেউ পছন্দ করে আমি তাকেই বিয়ে করব, না হলে করব না। এই সব কথা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখন নীলার ভাবি শিখা বলে, ঠিক আছে নীলা, তোমার যেমন ইচ্ছে তুমি তেমনভাবেই তাদের সামনে এসো। কিন্তু হ্যাঁ, তোমাকে এখন কথা দিতে হবে, তোমাকে যে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে। ওকে, আমি রাজি, কথা দিলাম তোমাকে। এই বলে নীলা সেখান থেকে চলে যায়। এটা তুমি কি করলে বৌমা? তুমি জানো না নীলা কেমন? ও কোনোদিনই বিয়ে করবে না। ওর বিয়ে করার এখন ইচ্ছে নেই, তাই তোমাকে এই শর্তটা দিয়েছে। মা, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমার ওপর ভরসা রাখুন, সব কিছু ভালো হবে। আপনি এখন ঘটকের সাথে কথা বলে একটা ভালো ছেলেকে নিয়ে আসুন। আমিও দেখতে চাই নীলা আসলে কি করে। এরপর 2-1 দিনের মধ্যে একটা ছেলে তার মাকে নিয়ে নীলাকে দেখতে আসে। তখন নীলা সবসময় যেমন থাকে তেমনভাবেই তাদের সামনে আসে। তখন ছেলের মা বলে, এ কি মা, তুমি এ কেমন ড্রেস পরেছো? একটা শাড়ি পরে আসলে তো তোমাকে খুব মিষ্টি লাগতো। আসলে আপা, আমার মেয়ে এত কিছু বোঝে না। ও এ বাড়িতে যা পরেছিল তাই পরেই চলে এসেছে। ছোট মেয়ে তো, তাই শাড়ি পরতে পারে না। ধীরে ধীরে শিখে নেবে। মা, তুমি মিথ্যা কথা বলছো কেন? আপনারা শুনুন, আমি সব সময় এমন ড্রেসই পরি, আর এর চাইতেও শর্ট ড্রেস পরে আমি বন্ধুদের সাথে পার্টি করি। এটা আমার প্রতিদিনের অভ্যাস, আর আমি কখনো শাড়ি পরতে পারবো না। আপা, আপনারা তো এটা বলেননি যে আপনাদের মেয়ে বাইরে বন্ধুদের সাথে পার্টি করে, ছোট ছোট জামা পরে। আচ্ছা, আপনিই বলেন তো, আপনার ছেলেকে বিয়ে করালে কি এমন মেয়েকে করাতেন? এই তো আপনার বৌমা, কি মিষ্টি মেয়ে। আপনার মেয়েকে কেন এমন বানিয়েছেন? ছি 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 ছি, এসব মেয়েকে আমার ছেলের বউ কখনো বানাবো না। বৌমা বানাবেন না ভালো কথা, এত খারাপ খারাপ কথা বলার কি আছে?
এ আবার কি অসভ্য একটা মেয়ে! চল বাবু, এখান থেকে চল। 1 মিনিটও এ বাড়িতে বসবো না। এই বলে তারা চলে যায়। এভাবেই বেশ কিছু ছেলেপক্ষ নীলাকে দেখতে আসে, কিন্তু নীলা ইচ্ছে করে তাদের সাথে খারাপ আচরণ করে, তাই তারা চলে যায়। এমনই একদিন এখন কি হবে বৌমা? এ তো সবাইকে তাড়িয়ে দিচ্ছে। ওকে তো কোনোভাবেই আমরা বিয়ে দিতে পারবো না। মা, আপনি চিন্তা করবেন না, কেউ না কেউ তো আছে যে কিনা নীলাকে বিয়ে করবে। যদি এমন কেউ থেকে থাকে তাহলে আমরা তাকে পাচ্ছি না কেন? সে আমার মেয়েকে কবে বিয়ে করবে? কবে আমরা একটু শান্তি পাবো? এভাবেই তারা দুইজন কথা বলতে থাকে। অন্যদিকে আড়াল থেকে নীলা তাদের সব কথা শোনে আর বলে, তোমাদের মনের আশা কখনো পূরণ হবে না। আমিও দেখতে চাই তোমরা আমাকে কিভাবে বিয়ে দাও। যতদিন না আমি নিজে বিয়ে করতে চাইবো, ততদিন পর্যন্ত আমাকে কেউ বিয়ে দিতে পারবে না। মা, আমি নীলার জন্য একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। আপনারা যদি চান আমি কালকেই তাকে আসতে বলবো। তুমি কি করে তার খোঁজ পেলে? আর ছেলেটা কি করে? ছেলেটা অনেক বড় বিজনেসম্যান, আর ছেলেটা খুব ভালো। আমার এক বন্ধু তার কথা বলেছে। ও, বুঝলাম। কিন্তু সে কি নীলাকে বিয়ে করতে রাজি হবে? নীলা যেরকম ব্যবহার করে সবার সাথে, মনে হয় না একে কেউ পছন্দ করবে বলে। আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না মা। আর একটা কথা, আমি যেটাই করি না কেন আমার সাথে আপনারা একমত থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নীলার আড়ালে গিয়ে আমাকে প্রশ্নটা করবেন, কেমন? ঠিক আছে বৌমা, তুমি যা বলবে সেটাই হবে। এরপর পরের দিন নীলাকে একটা 40 বছরের বয়স্ক লোক দেখতে আসে। নীলা তাকে দেখে খুবই অবাক হয় আর বলে, মা, তোমরা এই কাকে নিয়ে এসেছো? এই বুড়োকে আমি বিয়ে করব? নীলা, তুমি ওনাকে এভাবে অপমান করতে পারো না। এখানে এসো, বসো, আর সে যা জিজ্ঞেস করে সেটার উত্তর দাও তোমার ইচ্ছে মতো। আমরা কেউ কিছু বলবো না তোমাকে। এই কথা শুনে হাসান আলীর সামনে নীলা গিয়ে বসে আর বলে, আচ্ছা, আপনি কি নিজের দিকে একবারও দেখেছেন যে আপনার বয়সটা কত? আমার মতো এত সুন্দরী ইয়াং মেয়ে কি আপনাকে বিয়ে করবে? আপনার একটু ভেবেচিন্তে আমাকে দেখতে আসা উচিত ছিল। বাহ, আপনি তো অনেক সাহসী মেয়ে। আমি আমার জন্য এমন সাহসী মেয়েই খুঁজছিলাম, যে সত্যি কথা বলতে একদম ভয় পাবে না। এই কথাগুলো শুনে আপনাকে আমার খুবই ভালো লেগেছে। আপনি আমাকে পছন্দ করলে কি হবে? আমি তো আপনাকে পছন্দ করি না। আপনার মতো বয়স্ক লোককে আমি কখনোই বিয়ে করব না। সেটা আপনি আপনার পরিবারকে বলেন। তারা যদি আমার সাথে আপনাকে বিয়ে না দেয়, আমি তো আপনাকে জোর করে বিয়ে করব না। আমি শুধু এতটুকু বলবো, আমার আপনাকে পছন্দ হয়েছে। আমি এখন আসছি, আবার পরে দেখা হবে। এরপর হাসান আলী সেখান থেকে চলে যায়। নীলাও রাগ করে তার ঘরে চলে যায়। বৌমা, এটা তুমি কি করছো? আমার একমাত্র মেয়েকে এই রকম বয়স্ক একটা ছেলের সাথে বিয়ে দেবে? আমি ওর বদ অভ্যাসগুলো বদলাতে চাই, কিন্তু তাই বলে ওর ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। মা, আমি তো আপনাকে বলেছি যে আমার উপরে ভরসা রাখুন। আমি কখনোই চাই না আমার ননদের সাথে কিছু খারাপ হোক। তাই আমাকে একটু সময় দিন মা, আর আমার পাশে থাকুন। এভাবেই তারা কথা বলতে থাকে। তারপর বিকেলবেলা শিখা আর তার শাশুড়ি নীলার ঘরে যায় আর বলে, নীলা, শোনো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলতে এসেছো তুমি? তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি ভাবি, আমি কখনোই ওই বুড়োকে বিয়ে করব না। কেন বিয়ে করবি না? তোকে তো অনেক ভালো ভালো ছেলেপক্ষ দেখতে এসেছে, তখন কেন বিয়ে ভেঙে দিয়েছিস? এখন তোর কপালে যেটা আছে সেটাই হবে। মা, তুমি এই কথা বলছো? তুমি ওই বয়স্ক লোককে কি আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবে? শোনো নীলা, কারো মেনে নেওয়া না মেনে নেওয়ার কিছু নেই। তোমার বিয়েটা একটা শর্তের ওপরে হচ্ছে, তাই আমি তোমার শর্ত মেনে নিয়েছি। এখন তুমি আমার শর্ত মেনে নেবে। আর হ্যাঁ, তোমার বিয়েটা আমরা ফাইনাল করে ফেলেছি। কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে। কি বলছো ভাবি? আমাকে না জানিয়ে তোমরা বিয়েটা ফাইনাল করে ফেললে? এসব কি হচ্ছে আমার সাথে? নীলার এসব কথা না শুনেই শিখা আর তার শাশুড়ি সেখান থেকে চলে যায়। না না, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। যাই, আমি বাবাকে গিয়ে বলি। বাবা নিশ্চয়ই কিছু না কিছু করবেন।
এরপর নীলা তার বাবার কাছে গিয়ে সবটা বলে, কিন্তু তার বাবা এই বিয়েতে রাজি ছিল। তখন নীলা মন খারাপ করে তার ভাইয়ের কাছে যায়, কিন্তু সেখানে গিয়েও নীলার কোনো লাভ হয় না। এভাবেই কিছুদিন পর নীলার বিয়ের দিন চলে আসে এবং নীলাকে বিয়ের জন্য তৈরি করা হয়। এমন সময় নীলা তার ভাবিকে বলে, ভাবি, মা, তোমরা প্লিজ আমাকে এই বিয়েটা দিও না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর রাত করে বাড়ি ফিরবো না, বন্ধুদের সাথে পার্টিও করব না, সব খারাপ অভ্যাস আমি ত্যাগ করব। তবুও তোমরা আমাকে এমন শাস্তি দিও না প্লিজ। আচ্ছা, তুমি যে এই কথাগুলো সত্যি বলছো তার কি প্রমাণ আছে? আমরা তোমাকে কেন বিশ্বাস করব? তুমি বিশ্বাস করো ভাবি, আমি আমার মায়ের কসম বলছি, কখনো আর খারাপ কিছু করব না। তুমি আমাকে মাফ করে দাও ভাবি, তুমি আমাকে এমন শাস্তি দিও না। মা, কি বলেছিলাম? আমার কথা মিলল তো? আমি পেরেছি আমার ননদকে ভুলটা ধরিয়ে দিতে। কি নীলা, তুমি কিছু বুঝতে পারছো না তাই না? শোনো, তোমার এই বিয়েটা সাজানো। তোমাকে সত্যি সত্যি আমি এই লোকটার সাথে বিয়ে দিচ্ছি না। আমি ওনাকে ভাড়া করে এনেছিলাম, আর সেটাও তোমারই জন্য, তোমাকে ভালো পথে ফিরে আনার জন্য। আজ আমি অনেক খুশি যে শেষ পর্যন্ত তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এভাবেই তারা কথা বলতে থাকে। এই দিনের পর থেকে নীলা আর রাত করে বাড়ি ফিরতো না। সে তার মা ও ভাবির সঙ্গে সংসারের সমস্ত কাজে সাহায্য করত এবং বাবা মার কথা শুনে চলতো।